পাকিস্তানের জঙ্গি সংগঠনের সমর্থনে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার অভিযোগে মোট ৮ জনকে গ্রেফতার করা হলো। তামিলনাড়ু থেকে ৬ জনকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ এবং পশ্চিমবঙ্গ থেকে ২ জনকে গ্রেফতার করা হয়েছে। তামিলনাড়ু থেকে যারা গ্রেফতার হয়েছেন তারা জাল আধার কার্ড ব্যবহার করেছিলেন। আইএসআই এবং বাংলাদেশি জঙ্গি সংগঠনের সহায়তায় বড় কোনো সন্ত্রাসী কার্যকলাপের পরিকল্পনা ছিল। পুলিশি অভিযানে ৮টি মোবাইল ফোন এবং ১৬টি সিম কার্ড উদ্ধার হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এক মঞ্চে অনন্ত মহারাজ। রাজ্য সরকারের তরফে বঙ্গবিভূষণ সম্মান দেওয়া হলো বিজেপির রাজ্যসভার সাংসদকে। অমর ২১-এর সরকারি অনুষ্ঠান থেকে বঞ্চনার অভিযোগে সরব হলেন বিজেপির সাংসদ। তাহলে কি ভোটের আগে কোচবিহারে নতুন কোনো রাজনৈতিক সমীকরণ দেখা দিতে পারে? জল্পনা তুঙ্গে। বৃহস্পতিবার তৃণমূলে যোগ দিয়েছেন কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা। আর শনিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এক মঞ্চে দেখা গেল বিজেপির রাজ্যসভার সাংসদ নগেন্দ্র রায় ওরফে অনন্ত মহারাজকে, যা ফের উস্কে দিল জল্পনা। ভোটের আগে অস্বস্তিতে পদ্ম শিবির। রাজ্য সরকারের তরফে এদিন বঙ্গবিভূষণ সম্মান দেওয়া হলো বিজেপির রাজ্যসভার সাংসদকে। শনিবার ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সেই উপলক্ষে এদিন দেশপ্রিয় পার্কে ছিল অমর ২১-এর সরকারি অনুষ্ঠান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসার আগেই শনিবার দেশপ্রিয় পার্কে চলে আসেন বিজেপি সাংসদ অনন্ত মহারাজ। মুখ্যমন্ত্রী আসার পর অরূপ বিশ্বাসের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যান তিনি। দুজনে শহীদ বেদিতে মাল্যদান করেন। মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঠিক ডান পাশেই বসেছিলেন বিজেপি সাংসদ। বঙ্গবিভূষণ প্রাপকদের তালিকায় প্রথম নামটিই ছিল তার। বিধানসভা ভোটের মুখে রাজ্য সরকারের অনুষ্ঠানে বিজেপি সাংসদ অনন্ত মহারাজের উপস্থিতিতে রাজনীতির অলিন্দে নতুন চর্চা তৈরি করল। আর এসবের মধ্যেই তার মুখে শোনা গেছে ইঙ্গিতপূর্ণ মন্তব্য। আমরা আজ পর্যন্ত লাঞ্ছনা বঞ্চনা তিরস্কার শিকার হয়েছি, সবকিছু হারিয়েছি। বঞ্চনা মানে বঞ্চনার সীমায় নেই, সীমানা নেই। অনন্ত মহারাজ আমার সহকর্মী, আমার সতীর্থ। আমরা একই সঙ্গে রাজ্যসভায় পাশাপাশি বসে, তা আমার সতীর্থ যদি সম্মানিত হন, তিনি যদি কোনো পুরস্কার পান, এর থেকে বড় আনন্দের খবর আর আমার কাছে কিছু হতে পারে না। কোচবিহারে অত্যন্ত গুরুত্বপূর্ণ ফ্যাক্টর রাজবংশী ভোট। এই জেলায় প্রায় ৩৪% রাজবংশী ভোটার। পর্যবেক্ষকদের একাংশের মতে রাজবংশী ভোটারদের মধ্যে অনন্ত মহারাজের প্রভাব রয়েছে। সেই জন্যই তাকে রাজ্যসভার সাংসদ করেছিল বিজেপি। আর এহেন অনন্ত মহারাজই শনিবার রাজ্য সরকারের অনুষ্ঠান মঞ্চ থেকে বঞ্চনার অভিযোগে সরব হলেন। এটা আমার অন্তরে ব্যথা, সবকিছু হারিয়েছি। বঞ্চনা মানে বঞ্চনার সীমায় নেই, সীমানা নেই। হলে কি হলো, বিজেপি সংসদ হলে কি হলো? আমি সারা ভারতবর্ষের জন্য বলবো না, আমাদের মানুষের জন্য বলবো না, কিন্তু কিছু করছে না তো। অনন্ত মহারাজের অন্যতম দাবি হচ্ছে উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করা। আমার প্রশ্ন হচ্ছে, তৃণমূল কংগ্রেস আজকে তাকে যে কি একটা পুরস্কার দিল, বঙ্গবিভূষণ দিলেন, তো বঙ্গবিভূষণ দিয়ে কি তৃণমূল কংগ্রেস বাংলা বিভাজনকে কি অ্যাকসেপ্ট করে নিলেন? সেই প্রশ্নটা সবার আগে। এই প্রথম নয়, এর আগেও বারবার বিজেপির অস্বস্তি বাড়িয়েছেন অনন্ত মহারাজ। অনন্ত মহারাজ আজকে এসে তিনি তার রাজবংশী ভাষায় বক্তৃতা দিয়েছেন এবং কবিতা বলেছেন। এ অতি একটা সুমধুর সম্মিলিত প্রচেষ্টা। এরপরে রাজনৈতিকভাবে উনি কি করবেন সেটা সামনের দিনই বোঝা যাবে, সামনের দিনেই বোঝা যাবে। ২০২২-এর ফেব্রুয়ারিতে চিলারায়ের ৫১২তম জন্মদিবস উপলক্ষে এক মঞ্চে দেখা গেছিল মমতা বন্দ্যোপাধ্যায় ও অনন্ত মহারাজকে। ২০২৪ সালে লোকসভা ভোটের পরপর কোচবিহারের চকচকার বাড়িতে গিয়ে বিজেপি সাংসদ অনন্ত মহারাজের সঙ্গে দেখা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাতের ৯ দিনের মাথায় দিল্লিতে অমিত শাহের সঙ্গে বৈঠকে বসেন কোচবিহারের বিজেপি সাংসদ অনন্ত মহারাজ। তার ঠিক ২ দিন পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেছিলেন বিজেপির রাজ্যসভার সাংসদ। এই আবহে সেই তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মঞ্চ ভাগ করলেন। তাহলে কি ভোটের আগে কোচবিহারের নতুন কোনো রাজনৈতিক সমীকরণ দেখা দিতে পারে? মমতা বন্দ্যোপাধ্যায়ের মঞ্চে বিজেপি সাংসদের উপস্থিতি নিয়ে তৈরি হয়েছে এই প্রশ্ন। আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। নিয়োগ দুর্নীতির মারাত্মক অভিযোগে ৩ বছর জেল খেটেছেন। জেল মুক্ত হয়ে বিধানসভা ভোটের আগে জনসংযোগে নামলেন পার্থ চট্টোপাধ্যায়। নিজের নির্বাচনী কেন্দ্র বেহালা পশ্চিমে গেলেন, কথা বললেন স্থানীয়দের সঙ্গে। আর জানিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা। কিন্তু প্রশ্ন হলো, ভোটে তৃণমূল কি টিকিট দেবে পার্থ চট্টোপাধ্যায়কে? আজকে বেহালার মানুষের কাছে কি বার্তা দিতে যাচ্ছেন? আমি তোমাদেরই লোক,
একেবারেই নির্লজ্জ। চোরের মুখে দিদির নাম শুনতেন, এখন চোরের মুখে রামের নাম শুনছেন। স্কুলে নিয়োগ দুর্নীতির মারাত্মক অভিযোগ, বান্ধবীর ফ্ল্যাটের টাকার পাহাড়, গ্রেফতারি, তৃণমূল থেকে ঠেলে দূরে সরিয়ে দেওয়া, 3 বছর 3 মাসের জেল জীবন কাটিয়ে শেষমেশ জামিন। আর এবার বিধানসভা ভোটের ঠিক আগে নিজের নির্বাচনী কেন্দ্র বেহালা পশ্চিমে জনসংযোগে নামলেন পার্থ চট্টোপাধ্যায়। খেলেন চা, কথা বললেন স্থানীয় বাসিন্দাদের সঙ্গে। আমি প্রথম থেকেই বলে আসছি যে আমি যেদিন শারীরিকভাবে অন্তত গাড়িতে ওঠার মতন শক্তি পাবো আমি বেহালাতেই যাব। আমি প্রতিশ্রুতি রাখতে পেরে তৃপ্ত, এইটুকু বলতে পারি। 2011, 2016, 2021 তিনবার বিধানসভা ভোটে তৃণমূলের টিকিটে বেহালা পশ্চিম থেকে জিতে বিধায়ক হয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। তৃণমূল সরকারের শিল্পমন্ত্রী, শিক্ষামন্ত্রী, পরিষদীয় মন্ত্রী, তথ্য প্রযুক্তি মন্ত্রী, তৃণমূল মহাসচিবের দায়িত্ব সামলেছেন তিনি। একসময় কার্যত তৃণমূলের নম্বর 2 ছিলেন, কিন্তু 2022-এ নিয়োগ দুর্নীতির মারাত্মক অভিযোগ ওঠার পরই দল তাকে সরিয়ে দেয়। এই পরিস্থিতিতে জেল থেকে বেরিয়ে পার্থ চট্টোপাধ্যায় যখন জনসংযোগে নামলেন, তখন প্রশ্ন উঠছে, মমতা বন্দ্যোপাধ্যায় কি তাকে আর প্রার্থী করবেন? তৃণমূল কংগ্রেস থেকে আপনাকে টিকিট দিল, তাহলে দাঁড়াচ্ছে? সম্পূর্ণ আমার সিদ্ধান্তের উপরে নির্ভর করে। মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে এখনো আস্থা হারায়নি। যেদিন হারাবো সেদিন সিদ্ধান্ত নেওয়ার সময় থাকবে। আমি মানুষের সেবা করতে চাই, সেই মানুষের সেবাটা করব। দল দলের সিদ্ধান্ত নেবে, নিশ্চয়ই নিক। তিনি একা চলতেই পারেন। তিনি যদি বলেন আমি এককভাবে রাজনীতি করব, ইন্ডিপেন্ডেন্টলি আমি দাঁড়াবো, তাতে তো ভারতবর্ষের সংবিধানে কোথাও আপত্তি নেই। এই প্রশ্নগুলোর সমাধান না হওয়া পর্যন্ত আমি দেখতে পাচ্ছি না যে দলের পক্ষ থেকে তার রাজনৈতিক জীবন সুগম তৈরি করে দেওয়া হবে, এটা ভাবা ঠিক হবে না। ভোটের মুখে পার্থ চট্টোপাধ্যায়ের জনসংযোগ নিয়ে জল্পনার মধ্যেই কটাক্ষ ছুটছে বিরোধীরা। শিক্ষার সর্বনাশ করে তারপরে যা 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 কাণ্ড কারখানা ঘটালো, ওগুলো আমার বলতেও আমার রুচিতে বাঁধে, আমি পারবো না। এটাই দেখার যে বাংলার বেহালার মতন সর্বত্রই কেন্দ্রের রাজনৈতিক সচেতন, রুচিশীল, সংস্কৃত মনস্ক, সুশিক্ষিত মানুষেরা এবার এই পার্থদের কিভাবে গ্রহণ করে। হয়তো হৃদয় পরিবর্তন হয়েছে, কিংবা টিকিট পাওয়ার সম্ভাবনা কমে গেছে। তৃণমূল তাকে প্রার্থী না করলে তিনি যে নির্দল হিসেবে লড়তে পারেন, সম্প্রতি সেই ইঙ্গিত মেলেছিল পার্থ চট্টোপাধ্যায়ের গলায়। আমি যখন অ্যারেস্ট হলাম 2021-এ, আমি 52% ভোট পেয়েছিলাম। আমার দল কিন্তু 52% ভোট পাইনি। যাকে যাকে লোক আসছে, পাতা দাঁড়ালেও আপনি জিতবেন, এইসব। 2021-এ যখন আমি দাঁড়িয়েছিলাম, তখন 4র্থ লিস্টে আমার নাম ছিল। এদিকে বেহালা ম্যান্টনে জনসংযোগ কার্যালয়ের সামনে যান পার্থ চট্টোপাধ্যায়। আরো অগ্রগতি আশা করেছিলাম। যেখানে ব্যাটন ছেড়ে গিয়েছিলাম, ভিতর ঘুরে দেখলাম যে মানুষের যা প্রত্যাশা, কোথাও 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 ছন্দপতন আছে। রাস্তাঘাটে ভিতরে এত বাম্পার কেন, আমি তার মানে বুঝলাম না। আমার নয়, বাম্পার দিয়ে আটকাবার চেষ্টা হতে পারে। পার্থ চট্টোপাধ্যায় যেহেতু মানুষের ভোটে নির্বাচিত, তাই যতদিন পর্যন্ত না এই বিধানসভার টার্ম ওভার হচ্ছে, ততদিন পর্যন্ত তিনি অফিসিয়াল বিধায়ক হিসেবে তিনি তার কার্যালয়ে যেতেই পারেন। সেই গণতান্ত্রিক অধিকার তার রয়েছে, মত প্রকাশের স্বাধীনতা তার রয়েছে। দল সিদ্ধান্ত নেবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। আসন্ন বিধানসভা ভোটে কি তৃণমূল প্রার্থী করবে পার্থ চট্টোপাধ্যায়কে, নাকি নির্দল হিসেবে দাঁড়াতে পারেন তিনি? উত্তর ভবিষ্যতের গর্ভে। পার্থপ্রতিম ঘোষ, শিবাশিস মৌলিক ও ভাস্কর ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।